হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাগত কবিশ আইএস ডব্লিউবিসিএস ইউটিউব প্ল্যাটফর্মে। আমি অঙ্কুর স্যার। আজ আমরা ডিসকাস করব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম হলো পাবলিক ফাইন্যান্স। একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম হলো পাবলিক ফাইন্যান্স। তো অতি অবশ্যই এই পাবলিক ফাইন্যান্স কি, তার এভরিথিং সবকিছু জানবো। তো তার আগে আমাকে তোমরা একটু ফার্স্ট অফ অল কনফার্ম করে জানিয়ে দাও যে আমার অডিও অ্যান্ড ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। অডিও অ্যান্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটা তোমরা আমাকে ফার্স্ট অফ অল জানিয়ে দাও। দেন তারপর আমরা শুরু করবো। গুড ইভিনিং, গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং। সেকেন্ড টাইম গুড ইভিনিং। চলো। তো আমরা যেটা বলছিলাম যে পাবলিক ফাইন্যান্স বেসিক্যালি কি, সরকার আমাদের থেকে যে টাকা নিচ্ছে অ্যাজ আ ট্যাক্স, সেটা মানে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি, সেটা হয়ে যাচ্ছে পাবলিক রেভিনিউ। সেটা হয়ে যাচ্ছে পাবলিক রেভিনিউ, রাইট? পাবলিক রেভিনিউ। এবং সেই পাবলিক রেভিনিউটা কালেক্ট করে সরকার কি করছে, আমাদের সকলের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার করছে। সেটা হয়ে যাচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। এবার পাবলিক এক্সপেন্ডিচার যদি আমাদের পাবলিক রেভিনিউর থেকে বেশি হয়ে যায়, যদি পাবলিক এক্সপেন্ডিচার যদি রেভিনিউর থেকে বেশি হয়ে যায়, তাহলে আমাদের সরকার কি করবে? সরকার তখন করবে বড়, মানে টাকা ধার নেবে। কোথা থেকে টাকা ধার নেবে? বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নেবে। তো সেইটাকে বলা হয়ে থাকে পাবলিক ডেট বা সরকারি ঋণ। তো এই পাবলিক রেভিনিউ বা পাবলিক এক্সপেন্ডিচার, পাবলিক ডেট, এই তিনটে একত্রিত হয়ে আলটিমেটলি কিন্তু তৈরি হয় এই পাবলিক ফাইন্যান্স। ক্লিয়ার? তো সেশনটাকে আমরা স্টার্ট করব। তো তার আগে তোমরা আমাকে একটু ফার্স্ট অফ অল একটু সেশনটিকে লাইক করে দিও, একটু সেশনটাকে শেয়ার করে দিও, এবং চট জলদি যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলো না। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নের দিকে আমরা মুভ অন করি। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে ভিজিবল হয়ে গেছে, বলে ফেলো। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে ভিজিবল হয়ে গেছে। বলা হয়েছে স্কোপ অফ পাবলিক ফাইন্যান্স ইনক্লুডস পাবলিক রেভিনিউ, পাবলিক ডেট, পাবলিক এক্সপেন্ডিচার, না অল অফ দি অ্যাবাভ? আনসার করবে সকলে চ্যাট সেকশনে। আনসার করবে সকলে চ্যাট সেকশনে, বলে ফেলো। বলা হয়েছে যে স্কোপ অফ পাবলিক ফাইন্যান্স, আমরা কিছুক্ষণ আগে বললাম যে পাবলিক ফাইন্যান্স কিন্তু রীতিমতো ডিল করে, মানে ডিল করে কি নিয়ে? সরকারি বিভিন্ন রকমের ডেফিসিট। ডেফিসিট তো এখানে অপশনে নেই কোনো কিছুতে, একদম। তো আমাদের এখানে যদি সঠিক উত্তরের কথা বলা হয়, সো অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ হয়ে যাচ্ছে অল অফ দি অ্যাবাভ। মানে আমাদের যে পাবলিক ফাইন্যান্স বা সরকারি যে আয় ব্যয়, সেই সরকারি আয় ব্যয়, সরকারি মানে রেভিনিউ, মানে যেই রেভিনিউটা হচ্ছে অ্যাজ আ আমাদের বলা যেতে পারে যে ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ, এবং আরেকটা হতে পারে নন ট্যাক্স রেভিনিউ। একটা ট্যাক্স রেভিনিউ এবং আরেকটা হয়ে গেল আমাদের নন ট্যাক্স রেভিনিউ। ক্লিয়ার? তো প্রথমে আসি আমরা ট্যাক্স রেভিনিউতে। ট্যাক্স রেভিনিউকে ফার্দার দুটো ভাগে ডিভাইড করা হয়। একটা হলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স এবং আরেকটা হলো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো? একটা হলো ডাইরেক্ট ট্যাক্স এবং আরেকটি হলো ইনডাইরেক্ট ট্যাক্স, সকলে মনে রাখবে। ডাইরেক্ট ট্যাক্স মানে কি? ডাইরেক্ট ট্যাক্স মানে হয়ে যাচ্ছে যেই কর বা যেই ট্যাক্সটা সরকার যার উপরে লেভি করে বা ইম্পোজ করে, আলটিমেটলি তাকেই পে করতে হয়, সেইটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, লাইক ইনকাম ট্যাক্স। এবং যদি বলা হয় হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, ধরো আমার উপরে সরকার ট্যাক্স লেভি করেছে এবং আমি সেই করের বোঝাটা আমি চাপিয়ে দিলাম অন্য একজনকার উপরে। তো সেইটা, গুড ইভিনিং টুসি, ওয়েলকাম টু দ্য সেশন। আমাদের সেই করের বোঝাটা আমি চাপিয়ে দিলাম অন্য একজনের উপরে। তো আলটিমেটলি আমি যার যার উপরে চাপালাম সে ট্যাক্স পে করছে এবং সে মানে এবং আমি গভর্নমেন্টকে পে করে দিচ্ছি। তার মানে কি, আলটিমেটলি আমার উপর দিয়ে গেল না, আমি সেই করের বোঝাটা অন্যের উপরে চাপিয়ে দিলাম এবং আলটিমেটলি সেই ট্যাক্সটাকে পে করলো সরকারকে, রাইট? তো এই রকমের ট্যাক্সকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এই দুটোই হয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সেবল রেভিনিউ বা ট্যাক্স রেভিনিউ এর মধ্যে। শুভ চতুর্থী, শুভ চতুর্থী। ইয়েস, শুভ চতুর্থী। ঠিক আছে? তো এটা মনে রাখবে। আর যদি বলা হয়ে থাকে যে নন ট্যাক্স রেভিনিউ, সো নন ট্যাক্স রেভিনিউ মানে কি? ভেরি ইজি। নন ট্যাক্স মানে যেটা কিনা ট্যাক্স নয় কিন্তু ট্যাক্সের মতনই রেভিনিউ জেনারেট করে গভর্নমেন্টের। যেমন তার মধ্যে হতে পারে ফাইন, তার মধ্যে হতে পারে কি? ফাইন। তার মধ্যে হতে পারে কি? ধরো আমাদের টিটি, যে রেলের টিটি,
রিলেটিভলি কি করছে, ধরো কেউ টিকিট কাটছে না, তার থেকে ফাইন করে নিল মানে আমাদের 500 রুপিস, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে ফাইন। বা ধরো আমি কলকাতার রাস্তায় উইদাউট হেলমেটে মানে ড্রাইভিং করছি, মানে ড্রাইভিং মানে কি, আমি ধরো কোনো বাইক রাইড করছি উইদাউট হেলমেট, তো ক্রসিং এ ডেফিনেটলি আমাকে আমার বাইকটাকে সাইড করে সঙ্গে সঙ্গে একটা চালান কেটে দেবে, চালান কেটে সেখানে 500 রুপিস চার্জ করে নেবে আমার থেকে, রাইট? তো সেইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফাইন। তো এই জিনিসগুলো হয়ে গেল নন ট্যাক্স রেভিনিউ, যেটা কিনা সরকার ডিরেক্টলি আমাদের উপরে চাপাচ্ছে না, ডিরেক্টলি কিন্তু ট্যাক্স মানে ট্যাক্স হিসেবে নিচ্ছে না, তো কিন্তু সেটা ইনডাইরেক্টলি নিয়ে নিচ্ছে, মানে ট্যাক্সের মতোই কিন্তু ট্যাক্স নয়, সেই রেভিনিউ গুলোকে বলা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। ওকে, এবার চলে আসি আমরা পাবলিক ডেপ্টের ক্ষেত্রে। পাবলিক ডেপ্ট কিন্তু মেনলি দু রকমের হতে পারে, কি কি, একটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারনাল ডেপ্ট এবং আরেকটা হয়ে যাচ্ছে আমাদের এক্সটার্নাল ডেপ্ট। কি কি বললাম, একটা ইন্টারনাল এবং আরেকটি এক্সটার্নাল। ভেরি গুড বন্ধু কালাচার। তো ইন্টারনাল ডেপ্ট মানে কি, মানে গভর্নমেন্ট বা সরকার যদি দেশের মধ্যে থেকে টাকা ধার করে, লাইক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যদি আমাদের দেশের মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, তো সরকারের ভীষণ পরিমাণে ঘাটতি হয়েছে, তো সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে সরকার কি করলো, একটা টাকা ধার নিল, ডেপ্ট নিল বা ঋণ নিল, সেইটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, সরি, ইন্টারনাল ডেপ্ট। আর যদি বলা হয় যাকে আমাদের ইডি মানে এক্সটার্নাল ডেপ্ট, মানে কি, সরকার যদি আউট অফ দ্য কান্ট্রি, মানে যদি আমাদের দেশের বাইরে থেকে সরকার কোনো টাকা ধার নেয়, সেইটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ডেপ্ট, লাইক আইএমএফ, থাকছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, থাকছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড অল, এইগুলো হয়ে যাচ্ছে আমাদের এক্সটার্নাল ডেপ্টের মধ্যে পড়ে থাকে। সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে আশা করি। চলো, এবং পরবর্তী রয়েছে আমাদের পাবলিক এক্সপেন্ডিচার। পাবলিক এক্সপেন্ডিচার বলতে কি বোঝাচ্ছে, যে এক্সপেন্ডিচার সরকার করছে ফর সোশ্যাল ওয়েলফেয়ার, মানে আমাদের এই পাবলিক এক্সপেন্ডিচার কিন্তু দু রকমের হতে পারে, একটা হলো আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার এবং আরেকটা হয়ে যাচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার। একটা রেভিনিউ এক্সপেন্ডিচার এবং আরেকটি হয়ে যাচ্ছে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সো ইয়েস, অ্যাবসলিউটলি সন্দীপ। তো রেভিনিউ এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচারে সরকারের ধরো মানে এক্সাম্পল হিসেবে তোমাদের আমি বলতেই পারি এখানে, যে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কি, যেখান থেকে সরকারের রেভিনিউ আর্ন হচ্ছে, লাইক ধরো সাপোজ, মানে আর্ন হচ্ছে না, মানে সাপোজ ধরো আমি যদি বলি যে এমনই একটা এক্সপেন্স করছে যেখান থেকে সরকারের বোঝা কমছে না, মানে সরকারের একটা রেসপন্সিবিলিটি থেকেই যাচ্ছে, ঠিক আছে, সেই সমস্ত এক্সপেন্ডিচারকে বলা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। লাইক গভর্নমেন্টাল এমপ্লয়িজদেরকে টাকা মানে এভরি মান্থে স্যালারি পে করা, সেইটা হয়ে যাচ্ছে আমাদের রেভিনিউর মধ্যে। অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে ঠিক তার অপোজিট, মানে যেখান থেকে আমাদের সরকার টাকা আর্ন করছে, তো সেই এক্সপেন্ডিচারটাকে বলা হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচার। সো রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি ফর দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন আনসার করবে সকলে, খুবই ইজি প্রশ্ন। বলো, revenue of the state government, revenue of the state governments are raised from for the following sources except what? বলে ফেলো, পরবর্তী প্রশ্ন। ইয়েস, একদম সন্দীপ। চলো এই প্রশ্নের আনসারটা করো। বলা হয়েছে রেভিনিউ অফ দ্য স্টেট গভর্নমেন্টস আর রেজড ফ্রম দ্য ফলোইং সোর্সেস এক্সেপ্ট, কোনটা বাদ দিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার তার রেভিনিউ আর্ন করতে পারে না? এন্টারটেনমেন্ট ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, না ল্যান্ড রেভিনিউ? বলো, একটু তোমরা ক্লাসটাকে শেয়ার করো, একটু ক্লাসটাকে শেয়ার করতে হবে যাতে সকলে জয়েন করতে পারে, এন্ড সেশনটিকে লাইক করতে ভুলো না। ওকে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার আমাদের কি অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে, এক মিনিট দেখে নি, রেভিনিউ অফ দ্য স্টেট গভর্নমেন্টস আর রেজড ফ্রম দ্য ফলোইং সোর্সেস এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, আচ্ছা আমাকে কে বলবে, ইজ ইট দ্য রাইট আনসার, ইজ ইট দ্য রাইট আনসার? ওকে, এটা আমাকে বলো তো, যে এটা কি সঠিক উত্তর দেওয়া রয়েছে আদৌ,
না এটাই ঠিক? বলো, এটা কি আদৌ ঠিক রয়েছে? এখানে আমাদের রাজ্য সরকারের কথা বলা হয়েছে। এখানে আমাদের রাজ্য সরকারের কথা বলা হয়েছে যে রাজ্য সরকার রেভিনিউ আর্ন করে কোথা থেকে? এন্টারটেনমেন্ট মানে আর্ন করে কোথা থেকে, কিন্তু কোনটা বাদ দিয়ে, কোনটা হবে না? এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, আমাদের এক্সপেন্ডিচার ট্যাক্স, না ল্যান্ড রেভিনিউ? একদমই। আমাদের রাইট আনসার ইজ অপশন নাম্বার বি। এখানে তোমাদের ভুল মার্ক করা রয়েছে। সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, দ্যাট ইজ এক্সপেন্ডিচার ট্যাক্স। এক্সপেন্ডিচার ট্যাক্স শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, কনফিউশন নয়। আর নিজেদেরকে নিজেদের জায়গায় ঠিক থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। এটা আমি তোমাদের আগেও বলেছি, আজকেও আমি এখানে বললাম। এক্সপেন্ডিচার ট্যাক্স ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। বাহ, ভীষণই একটা ইমপ্রেসিভ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় আমাদের অনেকবার এসেছে এই প্রশ্নটা। ইনকাম ট্যাক্স, যেটা আমরা এক্ষুনি বলেছি ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে আমাদের ডাইরেক্ট ট্যাক্স। তো বলা হয়েছে ভারতবর্ষে ইনকাম ট্যাক্স এটা আমাদের কেমন নেচারের, নেচারটা ঠিক এক্স্যাক্টলি কেমন সেটা বলতে হবে। ইনডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, না ইনডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল? আমি তোমাদের প্রথম হিন্টটা দিয়েই দিয়েছি। প্রথম হিন্ট এর কথাটা আমি তোমাদের বলেই দিয়েছি যে ইনকাম ট্যাক্সটা কেমন রকমের ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা ডেফিনেটলি আমাদের একটি ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স ডেফিনেটলি আমাদের ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স। তার মানে যে কোনো যেখানে যেখানে আমাদের ইনডাইরেক্ট কথাটা লেখা রয়েছে সেগুলো আমি কেটে দেবো, আমার দরকার নেই। পড়ে রয়েছে আমার বি অ্যান্ড সি, মানে ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। আচ্ছা, আমাকে বলো তো যে ইনকাম ট্যাক্স কি প্রপোর্শনাল ট্যাক্স? প্রপোর্শনাল মানে কি একই সঙ্গে চলছে? বাট আমি যদি বলি আমাদের প্রোগ্রেসিভ, তাহলে প্রোগ্রেসিভটা কি? প্রোগ্রেসিভ হচ্ছে যার যত ইনকাম, প্রোগ্রেসিভ হচ্ছে যার যত আয় তার তত কর। মানে যার যত আয় তাকে সেই অনুযায়ী কর বা ট্যাক্স পে করতে হবে। তাহলে অবভিয়াসলি এখানে ইনকাম ট্যাক্স এর কথা বলা হয়েছে, এন্ড ইনকাম ট্যাক্স আর কিছুই না, প্রত্যক্ষ কর তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রেসিভও হয়ে যাচ্ছে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি শুড বি দ্য রাইট আনসার। এক্স্যাক্টলি, একদমই সঠিক উত্তর অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বোঝা গেছে। ওকে, বোঝা গেছে। আচ্ছা, তোমাদের যদি এবার বলা হয়ে থাকে, তোমাদের যদি এবার বলা হয়ে থাকে যে ইনডাইরেক্ট ট্যাক্স, মানে আমি ইনডাইরেক্ট ট্যাক্স বলছি না, যদি তোমাদের বলা হয়ে থাকে তাহলে সেলস ট্যাক্সটা কেমন রকমের ট্যাক্স? সেলস ট্যাক্সটি কেমন রকমের ট্যাক্স, এই চারটে অপশনের মধ্যে বলো দেখি। সেলস ট্যাক্স এই চারটে অপশনের মধ্যে কেমন রকমের ট্যাক্স? দ্য ইনডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, ডিরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, ডিরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, না ইনডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল? বলো। চট জলদি বলতে হবে। সেলস ট্যাক্স এই চারটে অপশনের মধ্যে কোনটা? হ্যাঁ, ইনডাইরেক্ট তো বটেই, তাহলে আমি ডাইরেক্ট গুলো আমি কেটে দেবো। এবং এই ইনডাইরেক্ট রয়েছে আমাদের দুটো, এই দুটোর মধ্যে কোনটা পড়বে? এই দুটোর মধ্যে কোনটা পড়বে? ইনডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, ইনডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, কোনটা পড়বে? ইয়েস, এই দুটোর মধ্যে একটাও পড়বে না। এই দুটোর মধ্যে একটাও পড়বে না। ইনডাইরেক্ট অ্যান্ড রিগ্রেসিভ, ইনডাইরেক্ট অ্যান্ড রিগ্রেসিভ ইন নেচার হয়ে যাচ্ছে আমাদের সেলস ট্যাক্স। অ্যাবসলিউটলি কারেক্ট। প্রোগ্রেসিভ কি করে আসছে? ইনডাইরেক্ট অ্যান্ড রিগ্রেসিভ ইন নেচার। বুঝতে পেরেছো সকলে? সকলে নোট করে নিও এটা। পরবর্তী প্রশ্ন বলো। বলা হয়েছে which of the following tax is abolished by the GST? বলা হয়েছে নিম্নলিখিত ট্যাক্সের মধ্যে অ্যাবলিশ মানে অ্যাবলিশ করা হয়েছে জিএসটির মাধ্যমে কোন ট্যাক্সটি?
কর্পোরেশন ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, না অল অফ দিস? বলো। বলা হয়েছে যে which of the following tax is abolished by the জিএসটি? জিএসটির ফুল ফর্ম কি? জিএসটির ফুল ফর্ম হয়ে যাচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটির ফুল ফর্ম কি? জিএসটির ফুল ফর্ম হয়ে যাচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আমরা সকলে জানি জিএসটি আমাদের কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসেছে? 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী এসেছে। ক্লিয়ার? যদি বলা হয় এই জিএসটি সর্বপ্রথম কোন রাজ্যে আমরা অবজার্ভ করতে পেরেছি, মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা হয়ে যাচ্ছে আসাম রাজ্য, ভারতের। বাট যদি বলা হয় সর্বপ্রথম কোন দেশ ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে, আনসার কিন্তু তখন হয়ে যাবে আমাদের ফ্রান্স। ক্লিয়ার? অ্যাবসলিউটলি ইয়েস। ঠিক আছে, বুঝতে পেরেছো এগুলো? আমাদের যদি বলা হয় মোট আমাদের কতগুলো জিএসটিআইএন এর ক্যারেক্টারিস্টিক্স মানে ক্যারেক্টার্স থাকে, জিএসটিআইএন এর কতগুলো ক্যারেক্টার থাকে? মোটামুটি আমাদের 15টা ক্যারেক্টার কিন্তু থাকে জিএসটিআইএন এর। ওকে, সো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে এই প্রশ্নের জন্য অপশন নাম্বার বি, দ্যাট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। দ্যাট ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অ্যাবসলিউটলি বন্ধু কালাচাঁদ, ভেরি গুড এভরিওয়ান। পরবর্তী প্রশ্ন, ইন প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেম, ইন প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেম the rates of tax remains what? In proportional tax system the rates of tax remains what? বলো, বলে ফেলো কোনটা হবে? In proportional tax system আমাদের the rates of tax remains what? এই তো ইজি প্রশ্ন। মোটামুটি আমরা কতগুলো মানে ক রকমের নেচার দেখতে পাই, ক রকমের স্ট্রাকচার দেখতে পাই? মোটামুটি আমরা 3 রকমের স্ট্রাকচার দেখতে পাই, তাই না? কি কি দেখতে পাই? একটা হলো প্রপোর্শনাল, একটা হলো প্রোগ্রেসিভ, একটা হলো রিগ্রেসিভ, এবং আর একটা হলো ডিগ্রেসিভ। এই 4 রকমের আমরা নেচার দেখতে পাই। তো আমাদের এখানে প্রপোর্শনাল এর কথা বলা হয়েছে, এটা জলের মতো প্রশ্ন, যে প্রপোর্শনাল মানেই কি হবে? জিরো, কনস্ট্যান্ট, ইনক্রিজিং না ডিক্রিজিং? সো রাইট আনসার তো ডেফিনেটলি আমাদের হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। প্রপোর্শনাল মানেই হয়ে গেল আমাদের কি? কনস্ট্যান্ট, তাই তো? পরবর্তী প্রশ্ন বলো, indirect taxes have an element of dash. Indirect taxes have an element of dash. Indirect taxes have an element of dash. Equitable, certainty, economical, na encourage honesty? Indirect taxes have an element of dash. Answer করো সকলে চ্যাট সেকশনে, বলো। ইকুইটেবল আনসার আসছে, আমার কাছে আনসার আসছে ইকুইটেবল। রাইট আনসার ইজ অপশন নাম্বার, এখানে ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলা হয়েছে। সো ইনডাইরেক্ট ট্যাক্সটা আমাদের কিসের এলিমেন্ট? অবভিয়াসলি ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের কি হবে? বি আনসার আসছে, এ না, এ নয়, বিশ্বরূপ বলছে অপশন নাম্বার বি। দেখো রাইট আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, দ্যাট ইজ ইকুইটেবল। ইনডাইরেক্ট ট্যাক্সেস হ্যাভ অ্যান এলিমেন্ট অফ ইকুইটেবল। আমরা ইনডাইরেক্ট ট্যাক্স মানে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে মানে সাপোজ ধরো আমরা যদি সেলস ট্যাক্সের কথা বলি, সাপোজ আমরা যদি সেলস ট্যাক্স এর কথা বলি, সেলস ট্যাক্স আমরা কি বলেছিলাম? ইনডাইরেক্ট ট্যাক্স এবং তার সঙ্গে সঙ্গে রিগ্রেসিভ ইন নেচার, মানে মোস্ট অফ দা ইনডাইরেক্ট ট্যাক্সেস আমাদের রিগ্রেসিভই হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ধরো সাপোজ আমি যদি বলি, সাপোজ ধরো আমি যদি বলি যে আমাদের 2 রকমের মানুষ রয়েছে, একটা এ নামক একজন ব্যক্তি এবং বি নামক একজন ব্যক্তি। এ নামক ব্যক্তিটার ধরো সাপোজ আমি ইনকাম বললাম 50,000 রুপিস,
অ্যান্ড বি নামক ব্যক্তিটার ইনকাম বললাম ধরো আমি 10,000 রুপিস। ঠিক আছে। আচ্ছা, দুজনে তো একই রকমের দ্রব্য কিনেছে, তাই না? ধরো সাপোজ দুজনে একই রকমের দ্রব্য কিনেছে বা একই রকমের কোমোডিটি কিনেছে। তো একই রকমের যখন কোমোডিটি কিনবে, তাহলে সেই কোমোডিটির যে ট্যাক্স, সেই ট্যাক্সটা যেমন আমাদের এর জন্যও প্রযোজ্য, যে পার্সেন্টেজ অফ আমাদের ট্যাক্স, ঠিক একই রকম ভাবে বি এর জন্যও তো মানে প্রযোজ্য, তাই না? মানে ধরো সাপোজ কোনো একটা কোমোডিটি এক্স কিনেছে, এক্স কোমোডিটির ওপরে যে ট্যাক্স রেটটাকে ইম্পোজ করা হয় সেটা হচ্ছে 5%। 5%। তো এই 5%টা নিশ্চয়ই এ পার্সন যেহেতু বেশি স্যালারি আর্ন করে, তার জন্য নিশ্চয়ই সেটা 10% হবে না, সেটা 5%ই হবে। এবং আমাদের বি পার্সনের জন্য সেটা 5% হবে, যত সে কম টাকা আর্ন করুক না কেন। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটোর জন্য তো আমাদের ইকুয়াল। রাইট আনসার ইজ অপশন নাম্বার এ ফর দিস কোশ্চেন। বোঝা গেছে? বুঝতে পেরেছো সকলে? পরবর্তী প্রশ্নের আনসার করো। The burden of direct taxes is borne by dash. The burden of direct taxes borne by dash. বলো। সন্দীপ কি বলছে স্যার? জি রেভেলার কামস আন্ডার দ্য ডিরেক্ট ট্যাক্স কোড। একদম একদম সন্দীপ, একদম। ওকে। সো সকলে বলছে সি সি সি, রাইট আনসার ইজ ডেফিনেটলি অপশন নাম্বার সি। এটা তো জলের মতো প্রশ্ন, আমরা সকলে জানি। আচ্ছা, ওয়েলথ ট্যাক্স কবে অ্যাবলিশ হয়েছে? ওয়েলথ ট্যাক্স আমাদের অ্যাবলিশ কবে হয়েছে কে বলতে পারবে? ওয়েলথ ট্যাক্স অ্যাবলিশড ইন কত সালে আমাদের ওয়েলথ ট্যাক্স অ্যাবলিশড হয়েছে? বলে ফেলো চট জলদি। ওয়েলথ ট্যাক্স কবে অ্যাবলিশ করা হয়েছে এটা আমাকে বলে ফেলো। প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স আমাদের কোন ট্যাক্সের মধ্যে পড়ে? কোন টাইপ অফ ট্যাক্সের মধ্যে পড়ে প্রফেশনাল ট্যাক্স? প্রফেশনাল ট্যাক্স কোন ট্যাক্সের মধ্যে পড়ে? ডাইরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স? বলে ফেলো। ওয়েলথ ট্যাক্সের অ্যাবলিশমেন্ট ইয়ারটা আমাকে বলো, মানে চট জলদি। ওয়েলথ ট্যাক্স কবে অ্যাবলিশ করা হয়েছে? এ কি কারোর আনসার আসছে না কেন? ওয়েলথ ট্যাক্স অ্যাবলিশ হয়েছে 2016 সালে। প্রফেশনাল ট্যাক্সটা ডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পড়ে না ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পড়ে? আমাকে সেটা চ্যাট সেকশনে বলো। পরবর্তী প্রশ্নের দিকে আমরা মুভ করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডেফিসিট ফাইন্যান্সিং এর কথা। ডেফিসিট ফাইন্যান্সিং বা যাকে বলা ডেফিসিট ফাইন্যান্সিং এ বলা হচ্ছে সেটা কিনা কি লিড করে? পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন আর ডিফ্লেশন। অলরেডি তোমাদের বলা হয়ে গেছে, অলরেডি তোমাদের কিন্তু এটা বলা আছে যে ডেফিসিট ফাইন্যান্সিং মে লিড টু পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন না ডিফ্লেশন? ভেরি গুড বিশ্বরূপ। প্রফেশনাল ট্যাক্স আমাদের ডাইরেক্ট ট্যাক্সের মধ্যেই পড়ে থাকে। বলো। ডেফিসিট ফাইন্যান্সিং মানে যদি আমাদের এক্সপেন্ডিচার হয়ে যায় আমাদের রেভিনিউর থেকে বেশি, তখন কি করা হয়? তখন এই এক্সপেন্ডিচার মানে এই যে ডেফিসিটটা আমরা এখানে অ্যারাইজ করেছে, সেই ডেফিসিটটাকে ফান্ডেড করতে হয়। সেই ডেফিসিটটা ফান্ডেড করার জন্য কি দরকার? সেই ডেফিসিটটা ফান্ডেড করার জন্য দরকার ফাইন্যান্স ক্রিয়েট করা। ফাইন্যান্স ক্রিয়েট তখনই পসিবল যখন আমরা মানিটাকে প্রডিউস করব। মানি প্রডিউস করা মানে আরবিআই এর কাছ থেকে মানিটাকে মানে আমাদের কি করা? প্রিন্ট করানো। তো মানি প্রিন্ট করা মানেই হয়ে যাচ্ছে আমাদের কি? মানি সাপ্লাই প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া। মানি সাপ্লাই প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া মানে হয়ে যাচ্ছে আমাদের সার্কুলেট প্রচুর পরিমাণে হচ্ছে। সার্কুলেটের পরিমাণটা বেড়ে গেছে। সার্কুলেটের পরিমাণ যদি বেড়ে যায়, তার ফলে আমাদের কি হয়ে যাবে? মানুষের পারচেজিং বা মানুষের হাতে টাকার পরিমাণ চলে যাবে। তার দরুন কি হবে? মানুষের যে পারচেজিং পাওয়ার, সেই পারচেজিং পাওয়ারটা বেড়ে যাবে। অ্যান্ড পারচেজিং পাওয়ার বেড়ে যাওয়া মানেই হয়ে যাচ্ছে কি? ইনফ্লেশনটা অ্যারাইজ করে যাওয়া। রাইট? সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ ইনফ্লেশন। ভেরি গুড এভরিওয়ান। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে মুভ করি। পরবর্তী প্রশ্ন বলে ফেল।
বলো। A progressive income tax implies that what? A progressive income tax implies that what? The amount of tax falls with a rise in income, the rate of rises with a rise in income, both A and B, now the rate of tax decreases with the rise in income. বাহ, এই রকমের প্রশ্ন তোমরা ডেফিনেটলি প্রিলিমসে মানে এক্সপেক্ট করতে পারো। শুধুমাত্র প্রিলিমস কেন বলছি, প্রিলিমস এর সঙ্গে সঙ্গে এখন মেন্সেও কিন্তু আসছে, মেন্সেও তোমরা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারো। বলো, বলা হয়েছে প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্সের কথা, এন্ড প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স কি ইমপ্লাই করে? দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ফলস উইথ দ্য রাইজ ইন ইনকাম, the rate of rise with a rise in income, both A and B, now the rate of tax decrease with the rise in income. বলে ফেলো চটজলদি। সেশনে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সেশনটিকে লাইক করে দিও, সেশনটিকে শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আপকামিং ক্লাসের সমস্ত নোটিফিকেশনস গুলো অন টাইমে পাওয়ার জন্য। এবং যারা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ইজিলি তোমরা জয়েন করে ফেলতে পারবে। রাইট আনসার ইজ অপশন নাম্বার বি অফ দিস কোশ্চেন, দ্যাট ইজ দ্য রেট অফ রাইজ উইথ দ্য রাইজ ইন ইনকাম। মানে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের রেটটাও বেড়ে যায় তাহলে সেইটাকেই কিন্তু আমরা বলতে পারি কি? প্রোগ্রেসিভ ইনকাম ট্যাক্স। প্রোগ্রেসিভ মানে প্রোগ্রেসিভ ইন নেচার যাকে বলা হয়ে থাকে। ক্লিয়ার? বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন বলো। অল ট্যাক্স আন্ডার ড্যাশ, all taxes comes under dash, capital receipts, revenue receipts, public debt না public expenditure। অপশন এলিমিনেট করেও কিন্তু আনসারটা করে ফেলতে পারবে, অপশনটাকে এলিমিনেট করেও কিন্তু ইজিলি আনসারটা করে ফেলতে পারবে। টেকনো সঞ্জু বলছে অপশন বি আগেরটা, ভেরি গুড। তোমার এটা বলো যে অল ট্যাক্সেস কামস আন্ডার ড্যাশ, ক্যাপিটাল রিসিপ্ট, রেভিনিউ রিসিপ্ট, পাবলিক ডেট না পাবলিক এক্সপেন্ডিচার। বলে ফেলো ফটাফট। সঠিক উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার বি, দ্যাট ইজ রেভিনিউ রিসিপ্ট। কারণ ট্যাক্স আমরা গেইন করে থাকি, সো আমাদের কাছে টাকা আসছে, মানে আয় করছি, মানে সরকার আয় করছে বেসিক্যালি। তো সেই জন্য ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের রেভিনিউ রিসিপ্টের মধ্যে। একদম ইজি প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন বলো। ইয়েস, বলো। The relationship between tax collections and tax rate has been expressed by dash. The relationship between tax collections and tax rates has been expressed by which curve? Lorentz curve, Angel curve, Laffer curve না indifference curve? বলে ফেলো। লরেঞ্জ কার্ভ, এঞ্জেল কার্ভ, ল্যাফার কার্ভ না ইনডিফারেন্স কার্ভ? কোন কার্ভটা ট্যাক্স কালেকশন এবং ট্যাক্স রেটকে, মানে তার যে তাদের মধ্যে যে রিলেশনশিপ বা সম্পর্ক, সেইটাকে কি করে থাকে? এক্সপ্রেস করে থাকে। লরেঞ্জ কার্ভ অলরেডি আমাদের ডিসকাস করা হয়ে গেছে কোন ক্লাসে? লরেঞ্জ কার্ভ সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি ইনইকুয়ালিটির ক্লাসে, তাই তো? ইনইকুয়ালিটির ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছে, সো আমাদের এখানে আমি আর ডিসকাস করছি না। ইনডিফারেন্স কার্ভ তোমাদের সিলেবাসে নেই, তো এটাকে বাদ দাও। এঞ্জেলসটাও তাই। তো একই রকম ইনডিফারেন্স কার্ভ বেসিক্যালি আমাদের এটা ইউটিলাইজেশন থেকে হয়ে থাকে, ঠিক আছে? আমরা ইকোনমিক্স এর থিওরিতে পড়ে থাকি ইউটিলিটি, ইউটিলিটি। তো এই ইউটিলিটির উপর বেস করেই কিন্তু আলটিমেটলি ইনডিফারেন্স কার্ভ তৈরি হয়। ইনডিফারেন্স কার্ভ হয় বেসিক্যালি, ইনডিফারেন্স কার্ভটা ঠিক হয় এই রকম, ইনডিফারেন্স কার্ভটা ঠিক হয় এই রকম, মানে আমাদের ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, যেমন আমরা ডিমান্ড কার্ভ দেখে থাকি, সেটাও তোমাদের সিলেবাসে নেই। তো এই এটা হয়ে যাচ্ছে ইনডিফারেন্স কার্ভ, বাট এটাও তোমাদের যেহেতু সিলেবাসে নেই দরকার নেই। রাইট আনসার কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট ইজ ল্যাফার কার্ভ। ল্যাফার কার্ভটা হয়ে যাচ্ছে আমাদের রিলেশনশিপ বিটুইন ট্যাক্স কালেকশন এন্ড ট্যাক্স রেভিনিউ, যেটা কিনা আমাদের হয়ে থাকে পুরো ইউ আকৃতি, মানে ইনভার্টেড ইউ আকৃতি, মানে উল্টানো ইউ, ঠিক আছে? মানে উল্টানো ইউ আকৃতি হয়ে থাকে। তো একদিকে আমরা ট্যাক্স কালেকশনকে কনসিডার করি এবং অন্যদিকে আমরা ট্যাক্স রেটকে কালেক্ট মানে আমরা কি করি? প্রেজেন্ট করে থাকি। তো এই যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে বলা হয়ে থাকে আমাদের মেন অপটিমাম পয়েন্ট, বা যাকে বলা হয়ে থাকে ম্যাক্সিমাম পয়েন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? বোঝা গেছে? সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ ল্যাফার কার্ভ। অলওয়েজ মনে রাখবে
ট্যাক্স কালেকশন ট্যাক্স রেটস এর সঙ্গে জড়িত হলো ল্যাফার কার্ভ, আমি বলে দিচ্ছি। ট্যাক্স কালেকশন ট্যাক্সের সঙ্গে জড়িত ল্যাফার কার্ভ। লরেঞ্জ হয়ে যাচ্ছে ইনইকুয়ালিটির সঙ্গে জড়িত, লরেঞ্জ হয়ে যাচ্ছে ইনইকুয়ালিটি। ইনডিফারেন্স হয়ে যাচ্ছে ইউটিলিটি। ক্লিয়ার হয়ে যা মানে ক্লিয়ার হয়েছে। ফিলিপস কার্ভের যদি কথা বলা হয়, ফিলিপস নামে একটা কার্ভ রয়েছে, ফিলিপস কার্ভটার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে আনএমপ্লয়মেন্ট, ফিলিপস কার্ভের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো সকলে কিন্তু এই পয়েন্টগুলোকে মনে রাখবে। Next question. The tax levied by the union government on income of individuals is known as dash. বলো, বলা হয়েছে the tax levied by the union government on income of individuals is known as dash. Interest tax, wealth tax, corporation tax না personal income tax? বলো। তোমাদের জন্য একটা ইনফরমেশন, মানে তোমাদের একটা নোটিশ আছে, সেই নোটিশটা আমি তোমাদের বলে দিচ্ছি। আগামীকাল পঞ্চমী, তো মানে আগামীকাল পর্যন্তই তোমাদের ক্লাস হবে, দেন তোমাদের ষষ্ঠী থেকে কোনো ক্লাস নেই আপ টু দশমী পর্যন্ত। ষষ্ঠী থেকে তোমাদের দশমী পর্যন্ত কোনো ক্লাস হবে না, কোনো ক্লাস চলবে না, ঠিক আছে। বাট তোমাদের কুইজেস কিন্তু আমাদের যে কমিউনিটি পোস্ট রয়েছে ইউটিউবে, সেই কমিউনিটি পোস্টে মানে আমাদের যে কুইজেস যায় এভরিডে দুটো করে, সেই কুইজ গুলো কিন্তু ডেফিনেটলি থাকছে। আবার আমাদের ক্লাস কিন্তু রিজিউম হবে ঠিক আমাদের একাদশী থেকে। ওকে, তো এটা তোমাদের বলে রাখলাম। রাইট আনসার ইজ অপশন নাম্বার আমাদের ডি, দ্যাট ইজ পার্সোনাল ইনকাম ট্যাক্স। পার্সোনাল ইনকাম ট্যাক্স হয়ে যাচ্ছে অ্যাবসলিউটলি রাইট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন বলো, দ্য ডিফারেন্স বিটুইন টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড টোটাল রিসিপ্টস ইজ হোয়াট? Difference between total expenditure and total receipt is what? Fiscal deficit, budget deficit, primary deficit না revenue deficit? বলা হয়েছে the difference between the total expenditure and total receipt is dash. Fiscal deficit, budget deficit, primary deficit না revenue deficit? ইজি প্রশ্ন, বলো। বুঝে আনসার করো সন্দীপ, বুঝে আনসার করতে হবে। আমি এটা বহুবার বলেছি, বহুবার। তোমরা যারা যারা মানে কারা কারা মেন্স অ্যানালিসিস দেখোনি, কারা কারা মেন্সের অ্যানালিসিসটা দেখোনি, যারা যারা দেখোনি তারা তারা গিয়ে কিন্তু চেক আউট করে নিও ক্লাসটা। সেখানেও বলা আছে এই প্রশ্নের আনসারটা, সেখানেও কিন্তু বলা আছে এই প্রশ্নের আনসারটা, সকলে গুলিয়ে ফেলছো। ফিসকাল ডেফিসিট এবং বাজেট ডেফিসিটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ফিসকাল ডেফিসিটে জাস্ট একটা জিনিস একটু অ্যাড হয়ে যায়, সেই অ্যাডিশনটা কি? অ্যাডিশনটা হয়ে যাচ্ছে এক্সেপ্ট বরোইং। অ্যাডিশনটা কি? অ্যাডিশনটা হয়ে যাচ্ছে এক্সেপ্ট বরোইংস, ঠিক আছে। তো এইটা যদি না থাকে তবে সেটা হয়ে যাচ্ছে বাজেট ডেফিসিট। বাট যদি এই দুটো ওয়ার্ড মেনশন থাকে আমাদের এই এই ডেফিনেশনটার সঙ্গে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট, তাহলে রাইট আনসারটা কি হবে? এখানে আমাদের এক্সেপ্ট বরোইংস মেনশন নেই, সিম্পল জিনিস তো। এক্সেপ্ট বরোইংস কি এখানে মেনশন করা আছে? কোনো কিছু মেনশন করাই নেই, তাহলে যেহেতু মেনশনই করা নেই, তাহলে সেই জন্য আমরা বাজেট ডেফিসিটকে মার্ক করব অপশন নাম্বার বি। বাট যদি আমাদের এখানে এক্সেপ্ট বরোইংস কথাটা মেনশন থাকতো, মানে দ্য ডিফারেন্স বিটুইন টোটাল এক্সপেন্ডিচার অ্যান্ড টোটাল রিসিপ্টস এক্সেপ্ট বরোইং, বরোইং বা ধার ছাড়া, তাহলে কিন্তু আমরা মার্ক করতাম কি? মার্ক করতাম ফিসকাল ডেফিসিটকে। বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন, পরবর্তী মানে কোশ্চেন বলো, দ্য ট্যাক্স অন নেট ইনকাম অফ কোম্পানিজ। ইজি প্রশ্ন, জলের মতো প্রশ্ন। বলা হয়েছে কোম্পানির যে নেট ইনকাম, সেই কোম্পানির নেট ইনকামের উপরে যে ট্যাক্সটা লেভি করা হয়ে থাকে, সেই ট্যাক্সটাকে আলটিমেটলি কোন ট্যাক্স বলা হয়? ইন্টারেস্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স না ইনকাম ট্যাক্স? দেখে নিও বন্ধু কালাচাঁদ। দ্য ট্যাক্স অন নেট ইনকাম অফ কোম্পানিজ ইজ ড্যাশ, ইন্টারেস্ট ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স না ইনকাম ট্যাক্স? কোনটা সঠিক উত্তর হবে বলে ফেলো। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। আমাদের কোম্পানির যে ইনকাম বা নেট ইনকাম, সেই কোম্পানির নেট ইনকামটা মানে কি? কোম্পানির নেট ইনকাম মানে হয়ে যাচ্ছে প্রফিট। তো
তো এই প্রফিটের ওপরে যে ট্যাক্সটাকে লেভি করা হয়, প্রফিটের ওপরে যে ট্যাক্সটাকে লেভি করা হয় সেই ট্যাক্সটাকে বলা হচ্ছে কোন ট্যাক্স? বলা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। মানে অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। সকলের বোঝা গেছে? কারোর কোনো কোয়ারিজ, কারোর কোনো প্রশ্ন আজকের ক্লাস রিলেটেড? কারোর কোনো প্রশ্ন আজকের ক্লাস রিলেটেড? তাহলে আমি ক্লাসটাকে এখানেই ওয়াইন্ড আপ করব। আফটার পুজো তোমাদের কিন্তু প্র্যাকটিসের সেশন চলবে। আফটার পুজো তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটের ক্লাস চলবে। তো সকলে কিন্তু ভালো করে প্রিপেয়ার হয়ে এসো। আগামীকালও তোমাদের একটা কনসেপচুয়াল ক্লাসও থাকবে, বাট তারপর মানে পুজোর পর কিন্তু তোমাদের থাকছে প্র্যাকটিস সেটের ক্লাস, মানে ব্যাক টু ব্যাক খালি প্র্যাকটিস সেট আমরা করব। এবং এভরি ফ্রাইডে যেমন আমাদের চলে সেই রকম করেই আমরা করব ইকোনমিক্স সিএ। এটা আমাদের মাস করতেই হবে। কারোর কোনো কোয়ারিজ নেই, তাহলে ক্লাসটাকে এখানেই ওয়াইন্ড আপ করা যাক। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ আ নাইস ডে, এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে।